রেবওয়ানের মাটি নিচে আন্ডারগ্রাউন্ডে 3 তলা নিচে কারাগার, আয়না ঘর, ডানে বামে 10টা করে 20টা রুম, চিকন। আপনার হাতটাকে পিছন দিকে হ্যান্ডকাপ লাগিয়ে বেঁধে রাখে, শোয়ার কোনো ব্যবস্থা নাই, পাটা লম্বা করে দিতে হয়, 24 ঘন্টা অবস্থায় হ্যান্ডকাপ পরিয়ে রাখে, হাতটা লড়াচড়া করলে হ্যান্ডকাপ টাইট হয়ে যায়, কিছুক্ষণ পর শিরা থেকে ব্যথা শুরু হয়। কতবার যে দোয়া করেছি, আল্লাহ যদি হায়াত থাকে বাঁচিয়ে দাও, না হয় এখানে আমার হায়াত, আমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দাও। বাথরুমের সময় 3 মিনিট, বাথরুমে গেলাম সময় বেশি লাগলো, এমন খারাপ ব্যবহার করে, কুকুরের সাথে কুকুর এমন ব্যবহার করে না। পরের দিন আমাকে বললো এটাকে 6 নম্বরে নিয়ে ঝুলা। প্রশ্ন করে আমাকে, খেলাফত আন্দোলন চলে কি দিয়া, টাকা পাই কই, টাকা পয়সা কোত্থেকে আসে, কয়টা ভাষা জানো, পাকিস্তান গিয়েছো কয়বার, আফগানিস্তানে গিয়েছিলাম কিনা কখনো, ইত্যাদি ইত্যাদি। আমার কাপড় খুলে উলঙ্গ করে আমাকে ঝুলিয়ে রেখেছে 3.5 ঘন্টা। প্রস্রাবের রাস্তার নিচের রক্তের মধ্যে কারেন্টের ক্লিপ লাগিয়ে সুইচ টিপ দিল, পুরো শরীরের দেহের রক্তগুলো গড়গড় করে মাথার তালুতে উঠে যায়, যখন সুইচ ছেড়ে দেয় পুরো শরীরটা দোল খায়। 3.5 ঘন্টা। আজ বাংলাদেশে আওয়ামী লীগের এই পতন হওয়ার একমাত্র কারণ, বাংলাদেশের নিরপরাধ ওলামায়ে কেরামকে জুলুম নির্যাতন করে, জঙ্গি নাটক বানিয়ে বানিয়ে আইনা করে নির্যাতন করে তাদের স্ত্রী সন্তানদেরকে বিধবা এতিম করার কারণে আল্লাহর গজব গজব আর গজব। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত 8 দফা দাবিতে আজকের এই মতবিনিময় সভা এবং সাংবাদিক সম্মেলনের মহতারাম সভাপতি আল্লামা আমির ইদ্রিস, উপস্থিত ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, যে 8টি দাবি উত্থাপন করা হয়েছে এই জন্য ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ যে দাবিগুলো উত্থাপন করেছে এগুলো কারাগারের বন্দীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1 নম্বর বললেন ওনারা আপনার জঙ্গি নাটক। আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের বর্তমান মহাসচিব। খেলাফত আন্দোলন 1981 সালে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর প্রতিষ্ঠা করেছিলেন, নির্বাচনের মধ্য দিয়ে খেলাফত আন্দোলন যাত্রা শুরু করেছে। বটগাছ প্রতীকে খেলাফত আন্দোলন নির্বাচন করে আসছে অদ্যাবধি। 2008 সালে আমি ঢাকা 3 থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে আমি ঢাকা 3 কেরানীগঞ্জ থেকে নির্বাচন করি। ওই নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসে। 2009 সালে আমি ফরিদপুর যাওয়ার পথে শ্যামলী থেকে আমার 2 জন সাথী সহ র্যাব আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। র্যাব 4 মিরপুর বাংলা কলেজের অপোজিটের ভিতরে তাদের আস্তানা। নিয়ে যাওয়ার পর ওখানে জামা কাপড়, আমার ব্যাগ ছিল একটা, অনেকবার চেক করার পরেও ব্যাগে কিছু পেল না। দায়িত্বশীল মেজরের রুমে যাওয়ার পর ব্যাগ পরে নিয়ে আসলো, ব্যাগ খুললো, ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে লোহা অলঙ্কার এবং তার তুর পাওয়া যায়। মেজর জিজ্ঞেস করলো, হুজুর এগুলো কোত্থেকে এসছে? আমি বললাম আপনার রুমে আসার আগ পর্যন্ত 7 থেকে 8 বার চেক হলো, কিছুই পেল না, এখন কোত্থেকে আসছে এটা আমারও তো জিজ্ঞাসা। মেজর বলল, তাহলে কি বলতে চান আমরাই দিয়েছি? বললাম আপনি দিয়েছেন সেটা বলি না, কেউ না কেউ দিয়েছে, কিন্তু আপনার রুমে আসার পর এটা বেরোচ্ছে, আগে বেরোলো না কেন? মেজর বলল, তাহলে যে 2 জন আছে 2 জন আপনাকে ফাঁসানোর জন্য করেছে। বললাম না, ওরা আমার ছাত্র, যাচ্ছি ফরিদপুর ওদের বাড়িতেই, ওরা এই কাজ করতে পারে না, ওরা এগুলো চিনে না। নিয়ে আমাদেরকে কাপড় চোপড় খুলে গেঞ্জি গায়ে দিয়ে একটা রুমের মধ্যে আটকিয়ে রাখলো। পরদিন সকালবেলা বলল যে সাংবাদিকরা আসতেছে, সাংবাদিকদের সামনে কোনো কথা বলা যাবে না। বললাম ডাকেন। সাংবাদিক আমাকে চিনে, যেহেতু আমি রাজনীতি করি আমাকে সকল সাংবাদিক চিনে, সমস্ত পত্রিকা এবং মিডিয়ার। আপনাদের চরিত্র প্রকাশ হবে যে আপনারা মানুষকে রাস্তা থেকে ধরে এনে এনে জঙ্গি নাটক তৈরি করেন। এটা বলার পর আমাকে আর সাংবাদিকের সামনে উপস্থাপন করলো না। বিকেলবেলা আমাকে ধরে নিয়ে গেল র্যাব, আমাদেরকে নিয়ে গেল র্যাব 1-এ। র্যাব 1-এর মাটি নিচে আন্ডারগ্রাউন্ডে 3 তলা নিচে কারাগার, আয়না ঘর, ডানে বামে 10টা করে 20টা রুম, চিকন। আপনার হাতটাকে পিছন দিকে হ্যান্ডকাপ লাগিয়ে বেঁধে রাখে, শোয়ার কোনো ব্যবস্থা নাই, পাটা লম্বা করে দিতে হয়, 24 ঘন্টা অবস্থায় হ্যান্ডকাপ পরিয়ে রাখে, হাতটা লড়াচড়া করলে হ্যান্ডকাপ টাইট হয়ে যায়, কিছুক্ষণ পর শিরা থেকে ব্যথা শুরু হয়,
কতবার যে দোয়া করেছি, আল্লাহ যদি হায়াত থাকে বাঁচিয়ে দাও, না হয় এখানে আমার হায়াত, আমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দাও। বাথরুমের সময় 3 মিনিট, বাথরুমে গেলাম সময় বেশি লাগলো। এমন খারাপ ব্যবহার করে, কুকুরের সাথে কুকুর এমন ব্যবহার করে না। পরের দিন আমাকে বললো এটাকে 6 নম্বরে নিয়ে ঝুলা। প্রশ্ন করে আমাকে, খেলাফত আন্দোলন চলে কি দিয়া, টাকা পাই কই, টাকা পয়সা কোত্থেকে আসে, কয়টা ভাষা জানো, পাকিস্তান গিয়েছো কয়বার, আফগানিস্তানে গিয়েছিলাম কিনা কখনো, ইত্যাদি ইত্যাদি। আমার কাপড় খুলে উলঙ্গ করে আমাকে ঝুলিয়ে রেখেছে 3.5 ঘন্টা। প্রস্রাবের রাস্তার নিচের আপনার রক্তের মধ্যে কারেন্টের ক্লিপ লাগিয়ে, এরপরে আপনার সুইচ টিপ দিল, পুরো শরীরের দেহের রক্তগুলো গড়গড় করে মাথার তালুতে উঠে যায়। যখন সুইচ ছেড়ে দেয় পুরো শরীরটা দোল খায়। 3.5 ঘন্টা। এরপরে 3.5 ঘন্টার পর এনে হাতটা উপর দিকে হ্যান্ডকাপ পরে দাঁড়িয়ে রাখলো, বলে বসার চেষ্টা করো না, রক্তগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে দাও। আল্লাহর রহমত, শেষ পর্যন্ত কিছু করতে না পেরে 3 দিন পরে আমাকে ওখান থেকে মসলেকা নিয়ে প্রতি সপ্তাহে শুক্রবারে সাক্ষাতের ওয়াদা নিয়ে ছেড়ে দিল যে আমরা তোমাদের সাথে যে আচরণগুলো করেছি এটা কাউকে বলো না। আমি স্পষ্ট ভাষায় বলি, আজ বাংলাদেশে আওয়ামী লীগের এই পতন হওয়ার একমাত্র কারণ বাংলাদেশের নিরপরাধ ওলামায়ে কেরামকে জুলুম নির্যাতন করে, জঙ্গি নাটক বানিয়ে বানিয়ে, আইনা করে নির্যাতন করে তাদের স্ত্রী সন্তানদেরকে বিধবা এতিম করার কারণে আল্লাহর গজব গজব আর গজব। স্পষ্ট ভাষায় বলছি, আমি আওয়ামী লীগের 16 বছরের জেল খেটেছি 7 বার। অপরাধ কি? সত্য কথা বলে এটাই আমার অপরাধ। বাইতুল মুকাররমে নামাজ পড়তে এসেছি, র্যাব ঘেরাও করে নিয়ে যায়। র্যাব নামক এই অভিশাপের বাহিনী যদি বন্ধ করা না হয়, বাংলাদেশ কখনো আপনার জুলুম মুক্ত হবে না, হবে না, হবে না। এটা আমার কথা। অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির বড় অপরাধ, বিএনপির র্যাব নামক এই অভিশাপ সৃষ্টি করেছে, যার কারণে এই অভিশাপ কেলাইতে 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 আপনার কুকুকে সাইজ করে দিছে, তারেক রহমানকে মাঝে ভাঙ্গা দিছে, সব করে সাইজ করে আপনার ঘরে ঢুকাইয়া দিছে। এটা বিএনপির অপরাধ। এই অভিশাপ বিএনপি করেছে। র্যাব বানিয়েছিল আওয়ামী লীগকে সাইজ করতে, ওই র্যাবে বিএনপিকে সাইজ করে দিছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, র্যাব নামক অভিশাপকে বন্ধ করেন, নচেত বাংলাদেশে জুলুম শেষ হবে না, জঙ্গি নাটকও বন্ধ হবে না। 2012 সাল ধরে নিয়ে গেছে চকবাজার ঢাকা কেন্দ্রীয় কারাগার। আমি রোজা রাখি, রাতের খাবার রাখি, গভীর রাত দেখি এক বেচারা উঁচা লম্বা আমদানিতে হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞাসা করলাম, কে রে ভাই, কি নাম আপনার, কে আপনি, কি করেন? বলে, খবরদার আমার সাথে কথা বলবেন না, আমি জঙ্গি। আসেন একটু কথা বলি। কোনা, আমি জঙ্গি। ডেকে আইনা বসাইলাম। খানা খেয়েছেন? বলে, কে খাওয়াবে? রুমে যাননি? কে কই গিয়েছিলেন? বলে, হাজিরা দিতে। রুমে যাননি কেন? বলে, আমার তো সিগারেট নাই, এই জন্য রুমে যেতে পারিনি। তাহলে সিগারেট দিলে পাঠায় দেয়, না দিলে সারা রাত এখানে কষ্ট দেয়। আচ্ছা, খানা খান। আমার সেহরির খানাটা তাকে খাওয়াইলাম। জিজ্ঞাসা করলাম, কি নাম? মাওলানা ইউনুস, বাড়ি কক্সবাজারের রামু, এখনও জীবিত আছে, গেলে খবর নিতে পারবেন। উঁচা লম্বা লোকটা ধরে নিয়ে এসছে। সেহরির সবে মসজিদের ইমাম, ঢাকা কখনো আসেনি, সেহরি ডাক দিয়া মসজিদ থেকে বাসা যাচ্ছিল খাইতে। র্যাব নামক অভিশাপগুলো রাস্তা থেকে গাড়িতে উঠাইছে, বললো চলেন বাড়িতে নামাই দিব। উনি বলল, আমার তো একটু রাস্তা হেঁটে যাব। কোনা উঠেন। উঠায়া চোখ বেঁধে ঢাকা নিয়ে এসছে। 3 মাস আয়না করে গুম রেখে লোকটাকে নিয়ে গেছে আপনার এই বাবুবাজার ব্রিজের গোড়ায়। ওখানে নিয়ে তার ব্যাগের মধ্যে 22টা পাসপোর্ট দিয়েছে। পাসপোর্ট! যে লোক ঢাকা আসে নাই, লোকটাকে 22টা পাসপোর্ট দিয়ে এই আপনাদের মতো সাংবাদিকদের সামনে উপস্থাপন করে বলেছে ও জৈশে মোহাম্মদ পাকিস্তানের বাংলাদেশের প্রধান। আপনারাও তাদের সামনে কথা বলার সাহস নাই, আমাদের সামনে বড় গলায় কথা বলেন। জিজ্ঞাসা তো করেন নাই একটা লোকের এত পাসপোর্ট কোত্থেকে আসে? একটা পাসপোর্ট খুলে দেখি আসলে তার ছবি কিছু আছে কিনা। দেখেন নাই আপনারা? ওই লোকটাকে, নিরপরাধ লোকটাকে অপরাধী বানায়া 60টা বছর জেলখানায় কষ্ট দিল। আমি 10 দিন পর জামিন পেয়ে যাই। বাইতুল মোকাররম জুমা নামাজ পড়তে গেলাম, হঠাৎ করে পিছন থেকে ঘেরাও করে পল্টন থানার পুলিশ বলে, ডিসি সাহেব আপনার সাথে কথা বলবে। থানায় নিয়ে আবার আমাকে গ্রেফতার।
নিয়ে গেল চকবাজার, ওখান থেকে পাঠাই দিল হাই সিকিউরিটি জেলখানার মধ্যে, আরেকটা অভিশাপের জেলখানার নাম গাজীপুর হাই সিকিউরিটি কারাগার। ওখানে যাওয়ার পর দেখি ওই লোকটা ওখানে ছিলাম কয়েকদিন, 15 দিন পরে জামিন হয়ে গেল। চিন্তা করলাম চলে যাব, পিসিতে টাকা আছে, গরুর গোস্তর আয়োজন করলাম। লোকটা হাউমাউ করে কেঁদে দিল। বললাম খানা খান। লোকটা বলল ভাই আমার 2-3টা বাচ্চা আছে, আমি তো এখানে গোস্ত খাবো, আমার বাচ্চারা জানি কী খায়। বললাম ভাবির নাম্বার দেন। নাম্বার দিয়েছে। বেরোয়ার পরে ফোন করলাম, ভাবি কেমন আছেন? ভালো আছি। কি খেয়েছেন? বলল কচুর মুখী। কই পাইলেন? বললো পুকুর পাড়ে উঠেছিল, ওখান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে চাকু দিয়ে উঠাই আয়না পাক করলাম। আমি আমার পকেট থেকে তার বাসায় বাজারের টাকা পাঠাই। লোকটা পরবর্তীতে তার শ্বশুর 3.5 লক্ষ টাকা খরচ করে তাকে ওই আপনার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত করে, এরপর উনি ওনার বাড়িতে আমাকে দাওয়াত করে আমি গিয়ে ওয়াজ করে এসেছি। ওই যে 2টা ছেলে আমার সাথে ছিল, একজনের নাম ছিল ফরিদুল ইসলাম হাফিজ মাওলানা, বর্তমানে কামরাঙ্গীরচরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল। ওই ছেলেটা ওই নিজস্ব বাড়ি, হঠাৎ করে আপনার যাইতেছিল নিউ মার্কেটের দিকে, সেকশন বিডিআর সেকশন 1 নম্বর গেটের কাছে কামরাঙ্গীরচর থেকে বেরোয়ার একটা ব্রিজ আছে, ওই ব্রিজে হঠাৎ করে র্যাব এসে তাকে চোখ বন্ধ করে নিয়ে যায়। তাকে নিয়ে গেছে রাজশাহী, ওখান থেকে নিয়ে গেছে আপনার আয়নাগরে 1 মাসের মতো তাকে অবরুদ্ধ রেখেছে। এরপরে ছেলেটাকে সিগারেট দিয়ে দিয়ে পুরো দেহটাকে ক্ষতবিক্ষত করেছে, ফ্লাশ দিয়ে টেনে টেনে নখগুলো উঠিয়ে ফেলেছে। যা করেছে কল্পনার বাহিরে বলতে পারবো না, এত নির্যাতন করেছে। এরপরে ছেলেটাকে নিয়ে আপনার হবিগঞ্জ কারাগারে নিয়ে দিয়ে এসছে। 3 মাস পরে এক লোক জামিনে মুক্তি পাওয়ার পর ফোন নাম্বারে নিয়ে এসে ভাইকে জানাইছে আপনার ভাই জীবিত আছে। এত নির্যাতন এই অবস্থায় করে। আমি বলবো এই জুলুম নির্যাতন জঙ্গি নাটক আপনার বন্ধ করার জন্য আগে র্যাব বন্ধ করতে হবে, সিটিটিসি বন্ধ করতে হবে। এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আর ভারতের দালালির ফিস খাওয়ার জন্য বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গির এই নাটকগুলো তৈরি করে, তাছাড়া আর কিছু নয়। এখানে অনেকগুলো কথা আছে। বলল আপনার জেলখানায় 1 মাসে 2বার স্ত্রীর সাথে সাক্ষাৎ, ভিতরে যে কি হয় না গেলে দেখবেন না। দৈনিক সমকামিতার বিচার আছে জেলখানায়, দৈনিক সমকামিতার বিচার আসে। একটু সুন্দর হৃষ্টপুষ্ট দাড়ি ছাড়া কোনো ছেলে যদি ওখানে যায়, ওটার আর নিস্তার নাই। সব খবর তো আপনারা জানেন না, আমরা ভিতরে ছিলাম, আমরা এগুলো দেখেছি। ওটার আর নিস্তার নেওয়ার অবস্থা খারাপ। হয়তো ওদের কথায় রাজি হইতে হবে, না হয় কিল খাবে, বাইর খাবে, তার কোনো নিশ্চয়তা নাই। জেলখানা গেটে লেখা দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। আমি বলি জেলখানায় বলে এসছি, দেখাবো আলোর পথ, খাওয়াবো গাঞ্জার পট। রাখিব নিরাপদ, খাওয়াবো গাঞ্জার পট। স্পষ্ট কথা। গাঞ্জা আপনার শত শত হাজার ইয়াবা জেলখানায় যায় কিভাবে? বর্তমানে আওয়ামী এমপি মন্ত্রীরা আছে, ওখানে তালাশ করে দেখেন সব করা মদের বোতল টানে। আমি দেখেছি আপনার এই যে মিজান ছিল মোহাম্মদপুরের যে কমিশনার, ওকে দেখেছি আমি রাত্রিবেলা জেলার এবং ডেপুটি জেলার শহর রুমের মধ্যে মদের বোতল টানতে যায় প্রতিদিন রাত্রে। তাহলে মদের বোতল যায় কি করে? এগুলোর সমাধান এগুলো হওয়া স্পষ্ট কথা হলো, জেলখানাকে যদি আপনার সমাধান করতে চান, সুন্দর করতে চান, মানুষকে চরিত্রবান করতে চান, প্রথমত জেলখানায় নামাজের ব্যবস্থা করতে হবে, যেটা লিখেছেন। দ্বিতীয়ত ওদের চারিত্রিক মাধুর্য, আপনি ওখানে বলেন সংশোধনাগার না, যেটা হিরঞ্চিটা আরো বড় হিরঞ্চি হয়, যেটা গানজুটিটা আরো বড় গানজুটি হয়। সমাধানের জন্য ওদের জন্য চারিত্রবানের আপনার জন্য নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে, নচেত এর বিকল্প নাই। আমি বলবো আসুন, আপনাদেরকে জাযা খায়ের ধন্যবাদ। চমৎকার আপনারা কিছু আলোচ্য বিষয় এসছেন। সব কতগুলোর কথা বলতে গেলে সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচ্য বিষয়গুলো অনুধাবন করে এর বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।